নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহার এই আড়ম্বরহীন ছোট্ট চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা শুনছেন অভিজ্ঞান গাঙ্গুলির স্বরশাস্ত্র। আজ সপ্তম পর্ব শুরু করি। 19। প্রাঙ্গণের মাঝামাঝি দাঁড়িয়ে মহলের 3 তলার বারান্দার দিকে তাকিয়ে আছেন চাণক্য। সেখানে মাঝামাঝি জায়গায় একটি পুতুল রাখা হয়েছে। তাড়াহুড়োয় বানানোর ফলে সেটি রুক্ষ ও কুরূপ হয়েছে। প্রাঙ্গণে চাণক্য ছাড়াও শ্রীশৈল, চিত্রবর্মা এবং ধনুক হাতে বিন্দু দাঁড়িয়ে আছে, সেই সঙ্গে কয়েকজন প্রহরী। জীবসিদ্ধিকে চাণক্য 3 তলার বারান্দার দরজায় দাঁড়িয়ে থাকতে বলেছেন। তার কাজ গোটা ব্যাপারটা উপর থেকে নজর করা। শ্রীশৈল প্রশ্ন করলেন, ঠিক আছে তো আচার্য? চাণক্য বারান্দায় দাঁড়ানো মূর্তিটির দিক থেকে চোখ না সরিয়েই উত্তর দিলেন, সূর্যের তেজ আজকে কম, তার উপর উত্তর থেকে ঠান্ডা হাওয়া বইছে, তাই অঙ্গ বস্ত্রের উপর সকলেই পশমের আলোয়ান জড়িয়ে নিয়েছে। হঠাৎ একটু জোর হাওয়া দেওয়ায় নিজের আলোয়ানটিকে শরীরের উপর আরও একটু ভালো করে জড়িয়ে নিয়ে চাণক্য বিন্দুর দিকে ফিরলেন। বিশাল প্রাঙ্গণের অনেকটাই দূরে সে দাঁড়িয়ে, তাই চেঁচিয়ে জিজ্ঞেস করলেন, বিন্দু, আপনি তৈরি? হ্যাঁ আচার্য। বেশ, মনে রাখবেন, ওই পুতুলের কণ্ঠের এইখানে নিশানা করবেন। আঙুল দিয়ে নিজের গলার বামে ইঙ্গিত করলেন চাণক্য। ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে বিন্দু ধনুকে বাণ চড়ালো। তীর সহ ধনুকের গুণ যতটা সম্ভব পেছনে টেনে ধরল। এক চোখ বন্ধ করে কয়েক মুহূর্ত নিশানা স্থির করল এবং বাণ নিক্ষেপ করল। বাতাস কেটে বাণ উড়ে গেল এবং পুতুলে আঘাত করতেই পুতুল উল্টে পড়ল বারান্দায়। নিজের মানসপটে চাণক্য যেন সেদিনের ঘটনার হুবহু পুনরাবৃত্তি হতে দেখলেন, কিন্তু কোথায় যেন কিছু ভুল হচ্ছে। চাণক্যর মন বলছে কিছু একটা ভুল হচ্ছে। চাণক্য চেঁচিয়ে জানতে চাইলেন, জীবসিদ্ধি, তীর বিদ্ধ হয়েছে? হ্যাঁ আচার্য। বেশ, এবার তবে দ্বিতীয় পরীক্ষা। জীবসিদ্ধি, মূর্তিটি পুনরায় আগের জায়গায় দাঁড় করিয়ে দাও, তীর বিদ্ধই থাক। এই বলে চাণক্য প্রাঙ্গণের উঁচু চওড়া প্রাচীরে ওঠার সিঁড়ির দিকে এগিয়ে গেলেন। তারা সকলেই অনেকগুলো সিঁড়ি ভেঙে প্রাচীরের উপর এসে দাঁড়ালেন। বেশ কয়েকজন সৈনিক সেখানে প্রহরা দিচ্ছে, যারা চিত্রবর্মাকে দেখে অভিবাদন জানালো। একইভাবে প্রাচীরের উপর থেকে আরও একবার বিন্দুকে দিয়ে মহলের বারান্দায় দাঁড়িয়ে থাকা পুতুলটির উপর বাণ নিক্ষেপ করালেন চাণক্য। পুতুলটি আবার আগের মতোই পড়ে গেল। প্রাচীর থেকে নেমে এসে চাণক্য মহলের দিকে এগিয়ে গেলেন। বাকি 3 জনকেও সঙ্গে আসতে ইশারা করলেন। দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে উপরের বারান্দায় উপস্থিত হলেন চাণক্য। দেখলেন মূর্তিটা চিত হয়ে পড়ে আছে মেঝেতে, গলার বাম দিকে 2টি তীর বিঁধে আছে। জীবসিদ্ধি, পুতুল নাড়াওনি তো? না আচার্য। পুতুলটার কাছে গিয়ে ঝুঁকে পড়লেন চাণক্য। বিদ্ধ হওয়া তীর 2টি দেখলেন ভালো করে। ততক্ষণে পেছনে অন্য 3 জনও এসে পড়েছে। শ্রীশৈল বলে উঠলেন, ঠিক এভাবেই, হ্যাঁ, একইভাবে মহারাজ পড়েছিলেন। উপ, কি ভয়ঙ্কর! চিত্রবর্মা বললেন, নিশানা একদম যথাযথ লেগেছে। এই কথায় একটু অস্বস্তিসূচক নিঃশ্বাস ফেলল বিন্দু। জীবসিদ্ধি মনে মনে ভাবল যে বেচারা এখনো নিশ্চিত হতে পারছে না যে এই পরীক্ষায় অংশগ্রহণ করে ও নিজেকে নির্দোষ প্রমাণ করল নাকি আরো বেশি জড়িয়ে গেল। এখন বোধহয় নিজের সঠিক নিশানা লাগানোর কলার জন্যে তার আফসোসই হচ্ছে। এরকম নিশানা লাগিয়ে ও বোধহয় নিজেকে সন্দেহের তালিকায় আরো উপরে নিয়ে এসেছে। কিন্তু জীবসিদ্ধি লক্ষ্য করল চাণক্যর কপালে ভ্রুকুটি। কিছু একটা চিন্তা করছেন তিনি। কিছু একটা বলতে গিয়েও বললেন না। উঠে দাঁড়িয়ে সকলকে প্রণাম জানিয়ে বললেন, সময় ব্যয় করে আমার এই পরীক্ষায় অংশ নেওয়ার জন্য সকলকে অনেক ধন্যবাদ।
আর আমি আপনাদের সময় নষ্ট করব না, শুধু আমি বিন্দুকে সামান্য কিছু প্রশ্ন করতে চাই। আর্য, আপনারা উপস্থিত না থাকলেও হবে। বিন্দুর অস্বস্তি আরো বাড়ল। চিত্রবর্মা আর শ্রীশৈল বুঝতে পারল যে আসলে চাণক্য তাদের সামনে প্রশ্ন করতে চাইছেন না। তারা বেরিয়ে গেল। চাণক্যর সঙ্গে শুধু জীবসিদ্ধি আর বিন্দু রইল। এখানে বড্ড ঠান্ডা বাতাস বইছে, ভেতরে আসুন। ভেতরে ঢুকে চাণক্য প্রশ্ন করলেন, আপনার ধনুর্বিদ্যা অসাধারণ, আপনি বাস্তবিকই গুণী মানুষ। আচ্ছা, একটা কথার উত্তর দিন, তীরন্দাজি কি বাতাসের গতি ও অভিমুখের উপর নির্ভর নয়? আজ্ঞে হ্যাঁ আচার্য। এই একটু আগে, মানে যখন তীর নিক্ষেপ করলেন, তখন কি বাতাস আপনার পক্ষে ছিল না বিপক্ষে? পক্ষে। দুবারই বাতাসের অভিমুখে তীর নিক্ষিপ্ত হয়েছে। বাতাস মহলের দিকেই বইছে এখন। আর যদি তা না হতো, তাহলে নিশানা লাগানো আরো কঠিন হতো। আপনার বাণের ফলার অর্ধেক অংশ পুতুলের কণ্ঠে বিদ্ধ হয়েছে। আপনি কি নিজের সম্পূর্ণ বলে তীর নিক্ষেপ করেছিলেন? আজ্ঞে হ্যাঁ। বাতাসের অভিমুখে বাণ তার সম্পূর্ণ গতিতে গেলেও দূরত্বের কারণে এর চেয়ে বেশি জোরে আঘাত করবে না। কিন্তু যদি বাণটি অন্য ধরনের হয়? মানে? জীবসিদ্ধিকে ইশারা করতেই জীবসিদ্ধি কাপড়ের ঝোলা থেকে একটি বাণ বের করে আনল। সেই বিশেষ বাণ যা দিয়ে মহারাজকে হত্যা করা হয়েছে। সেটি হাতে নিয়ে ভালোভাবে দেখে অবাক হলো বিন্দু। বলল, এরকম অদ্ভুত বাণ আমি আগে দেখিনি। তবে অনেক তীরন্দাজ তার নিজের সুবিধা মতো বাণ বানিয়ে নেয় বটে। এই বাণটির ক্ষেত্রে কি মনে হয়? এটি নিক্ষেপ করা কঠিন। আমায় এই বাণ দিলে আমি কোনোভাবেই নিশানা লাগাতে পারতাম না। এই বাণ হালকা হওয়ায় গতি হয়তো বেশি, কিন্তু এই দিয়ে লক্ষ্য ভেদ করতে দীর্ঘ অনুশীলন লাগে। যদি ধরে নিই যে কোনো এক ধনুর্ধর এই বাণ ব্যবহারে কুশল, সে যদি আপনার মতো লক্ষ্যভেদ করত আজকে, তবে কি এই বাণ আরও অনেক বেশি প্রবেশ করত পুতুলের কণ্ঠে? কিছুক্ষণ ভেবে হাতে বাণটি নিয়ে ওজন আন্দাজ করে বিন্দু উত্তর দিল, সম্ভবত না। লক্ষ্যের থেকে দূরত্ব এতটা বেশি হওয়ায় সেটা সম্ভব না। পুতুলের জায়গায় মানব থাকলে কি সেটা আরো কম বিদ্ধ হতো না? অবশ্যই আচার্য, ঠিকই বলেছেন। যে কোনো প্রাণীর গলার নরম হাড়ও ওই তুলো আর খড় দিয়ে বানানো মূর্তির চেয়ে বেশি শক্ত। তাই সেই ক্ষেত্রে তীরের ফলা আরো কম পরিমাণ বিদ্ধ হতো শরীরে। চাণক্যর কপালে ভ্রুকুটি আরো গভীর হয়েছে। বললেন, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আসতে পারেন। উঠে দাঁড়িয়ে প্রণাম জানিয়েও বিন্দু বেরোতে কিছুটা ইতস্তত করছে দেখে জীবসিদ্ধি জিজ্ঞেস করল, কিছু বলবেন? হ্যাঁ, মানে একটা কথা হঠাৎ মাথায় এলো। বলুন। আচার্য, আমি আমার এক বন্ধুর কাছে শুনছিলাম যে পশ্চিমে নাকি তীর নিক্ষেপ করার যন্ত্র বানানোর চেষ্টা চলছে। ধনুক নয়, যন্ত্রের সাহায্যে অনেক বেশি গতিতে তীর নিক্ষেপ করা যাবে বলা হচ্ছে। সেই রকম কোনো যন্ত্র ব্যবহারে কিন্তু এরকম দূরত্বেও গভীর ক্ষত করা সম্ভব। উত্তেজিত ভঙ্গিতে জীবসিদ্ধি বলে উঠল, যন্ত্র? স্বর নিক্ষেপ করার যন্ত্র? আজ্ঞে হ্যাঁ মহাশয়। চাণক্যকে কিন্তু খুব একটা উত্তেজিত মনে হলো না। তিনি বিন্দুর উদ্দেশ্যে বললেন, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি অনেক সাহায্য করলেন। বিন্দু বেরিয়ে যেতেই জীবসিদ্ধি উত্তেজিত ভঙ্গিতে চাণক্যর দিকে ফিরে বলল, আচার্য, শুনলেন আপনি? স্বর নিক্ষেপ করার যন্ত্র। নিশ্চিতভাবেই কোনো যন্ত্রের সাহায্যে হত্যা করা হয়েছে মহারাজকে। সেই কারণেই এই বাণ ফলা ছাড়িয়ে বাঁধা সুতো অবধি প্রবেশ করেছিল রাজার কণ্ঠে। যন্ত্রের সাহায্যেই এই অসাধারণ জোরে বিদ্ধ হয়েছে তীর। এটাই তো আমাদের সমস্যার সমাধান। চাণক্য কিছুক্ষণ ভাবলেশীন মুখে জীবসিদ্ধির দিকে তাকিয়ে থেকে বললেন, তোমার তাই মনে হয়?
কিন্তু তাহলেও তো প্রশ্নটা একই থেকে যাচ্ছে, হত্যাকারী সেই অদ্ভুত যন্ত্র কিভাবে সকলের অজ্ঞাতে ব্যবহার করল? সকলের সামনে একটি অদ্ভুত যন্ত্র বের করে তীর নিক্ষেপ করল, আর কেউ সেটা দেখতে কিভাবে পেল না? জীবসিদ্ধি কিছুক্ষণ ভেবে উত্তর দিল, হতে পারে সেই যন্ত্র কোনো দৈনন্দিন ব্যবহারের বস্তুর মতোই দেখতে, তাই সহজেই সেটি গোপনে সকলের আড়ালে ব্যবহার করা যায়। নেহাতি নিরীহ দেখতে কোনো বস্তু, যা আসলে কিনা একটি অস্ত্র। এটা কি সম্ভব নয় আচার্য? চাণক্যর কপালে ভ্রুকুটি। আবারও শুধু বললেন, 20 রোচককে বন্দি করে মলয়কেতুর সম্মুখে হাজির করা হয়েছে। রাজা মলয়কেতু আপাদমস্তক চোখ বুলিয়ে নিল রোচকের ওপর। লোকটার মুখের সঙ্গে মুশিকের আশ্চর্য মিল আছে। ভীত সন্ত্রস্ত রোচক হাত মুখ নেড়ে অনেক কিছু বলার চেষ্টা করছে, কিন্তু কেউই কিছু বুঝতে পারছে না। মলয়কেতু বিরক্ত ভঙ্গিতে বন্দি রোচকের দুপাশে দাঁড়ানো সশস্ত্র সৈনিকদের উদ্দেশ্যে প্রশ্ন করল, এরকম বিশ্রী অঙ্গভঙ্গি করে কেন? এ কি বোবা নাকি? হ্যাঁ মহারাজ, এসব নাটক করছে। কারাগৃহে নিয়ে গিয়ে কয়েক ঘা মুষালাঘাত করলেই কথা বেরোবে। সৈনিক আগেই পরীক্ষা করে দেখেছে যে লোকটি সত্যিই বোবা। সেটা রাজাকে বলল না। পূর্বের অভিজ্ঞতায় সে জানে, রাজার সম্মুখে অধিক কথা বলা মানেই নিজের বিপদ ডেকে আনা। মলয়কেতু নির্দেশ দিল, নিয়ে যাও একে কারাগৃহে, কথা বলানোর চেষ্টা করো। যথা আজ্ঞা মহারাজ। টেনে হিচড়ে দুজন প্রহরী রোচককে রাজসভার বাইরে নিয়ে চলল। তার কাছ থেকে পাওয়া 2টি পত্র ইতিমধ্যে মলয়কেতুর হাতেই রয়েছে। সেটি খুলে আরও একবার পড়ে দেখল সে। মহামতি দানব, সাগরের প্রণাম নেবেন। আপনার প্রস্তাবে আমি সম্মত। এটাই আমাদের সুযোগ। পর্বত আরোহণ করে 15 দিন পরের অমাবস্যার রাত্রে আমি নগর পৌঁছাতে পারব। আমার সম্পূর্ণ সেনা আমার সঙ্গে থাকবে। রাহু ও কেতু দুজনকেই হত্যা করা শ্রেয়। কেতু এখন কুলুতের রাজমহলে আছে, তাকে আমি সেখানেই গুপ্ত হন্তা ব্যবহারে হত্যা করব। রাহুর পরিণামও একই হবে। গৃধ্র আপনাদের হাতে এবং আসলে আমাদের সমর্থনে আছে শুনে খুশি হয়েছি। সে দ্বার খুলে দিলে আমার কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। আপনি তাকে জানিয়ে রাখবেন এই অমাবস্যা তিথির কথা। একবার সেনা প্রবেশ করলেই সিংহাসন আমাদের। আপনি শুধু পাশে থাকবেন মহামতি। ইতি সাগর। শেষে রয়েছে রাজকুমার সিন্ধু সেনার রাজমুদ্রার ছাপ। চিৎকার করে নিজের মন্ত্রীর উদ্দেশ্যে মলয়কেতু বলল, দেখুন মহামন্ত্রী, দেখুন, এরা আমাকে এতই মূর্খ মনে করে যে কিছু কিছু শব্দের প্রতিশব্দ ব্যবহার করেই সাংকেতিক পত্র লেখা যাবে, আর কেউ কিছুই বুঝবে না। রাক্ষস মানে দানব, সিন্ধু মানে সাগর। কুলুতের রাজমহলে এখন কে অতিথি হয়ে আছে তা সকলের জানা। অর্থাৎ কেতু হলো চাণক্য। পর্বত মানে নিশ্চয়ই আমার রাজ্যের কথা বলা হয়েছে, আমার পর্বততক রাজ্য। রাগে নিজের হাতের মুঠোয় 2টি পত্র দুমড়ে মুচড়ে দিতে দিতে মলয়কেতু বলল, ওরা সকলে মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ওই সিন্ধু সেনা সেদিনই আমার সঙ্গে পুরু বংশের উত্তরাধিকার পর্বততক মলয়কেতু ঔদ্ধত্য দেখিয়েছে। এদের আমি দেখিয়ে দেব যে পুরু বংশের রক্তে বইতে থাকা বীর্য এখনো মিলিয়ে যায়নি। যার শৌর্য বীর্যের গুণগান স্বয়ং বিশ্ব সম্রাট অলোক অসেন্দ্র করেছেন, তাঁরই রক্ত বইছে আমার ধমনীতে। মন্ত্রীদের প্রতি চিৎকার করে আদেশ দিল মলয়কেতু, আচার্য শকুনি কোথায়? একজন মন্ত্রী সভয়ে বলল, তিনি তো এখন এখানে নেই, গতকালই কোথাও চলে গিয়েছেন। আবার সেও যে কোথায় যায় বারবার কে জানে। আপনারা সেনাপতিদের তৈরি হতে বলুন, আমরা যুদ্ধে যাব, ধূলিসাৎ করব এই কুচক্রীদের। মহামাত্য বললেন, মহারাজ, আরও একবার বিবেচনা করে দেখার অনুরোধ করছি। কেন? কিসের পুনর্বিবেচনা? ভেবে দেখুন, আমাদের কাছে হঠাৎই বেনামি পত্র এলো, যা থেকে সঠিক সময়ে আমরা জানতে পারলাম যে রাক্ষসের গুপ্তচর আমাদের রাজ্যের সীমানায় প্রবেশ করেছে।
কে লিখল সেই পত্র? সে এত কিছু জানলই বা কিভাবে? তাছাড়া এই পত্রে ব্যবহার করা এই গুপ্ত ছদ্ম শব্দের মানে সম্পূর্ণ ভিন্নও হতে পারে। কিছুক্ষণ মহামাত্যর দিকে তাকিয়ে রইল মলয়কেতু। তার ভীরু মন দোলাচলে পড়ল এইবার। সত্যিই তো, এই বিষয়গুলো ভাবা উচিত ছিল তার। এখন ভরা সভায় কি সকল অমাত্য তাকে মূর্খ ভাবল? হঠাৎ জেগে ওঠা বীরত্ব নেমে আসছে তার। নিজের স্বাভাবিক ভীরু প্রকৃতি থেকে বেশি সময় সে ভিন্ন থাকতে পারে না। অনিশ্চিত ভঙ্গিতে মলয়কেতু প্রশ্ন করল, তাহলে আপনি কি করতে বলছেন মহামাত্য? দীর্ঘ নিঃশ্বাস ফেললেন অমাত্য সুদীপ্তক। স্বয়ং মহারাজ পুরুর সময় থেকে তিনি পর্বত্যক রাজ্যের মন্ত্রী। বীর পুরুর পরবর্তীতে এই মূর্খ রাজার অধীনে মন্ত্রী থাকাটা তার পক্ষে দিন দিন বিরক্তিকর হয়ে উঠছে। শিশুকে বোঝানোর ভঙ্গিতে তিনি বললেন, মহারাজ, আমি আপনাকে অপেক্ষা করতে বলেছি। হঠাৎ ক্রোধের মধ্যে নেওয়া সিদ্ধান্ত মূর্খতার পরিচয়। তা ব্যক্তি ও রাজ্যের জন্য ধ্বংস ডেকে আনে। আমি বলি যে আপনি অপেক্ষা করুন, দেখুন কি হয়। অমাবস্যার রাত্রে আদৌ আমাদের নগরের সীমানায় সিন্ধের সেনা আসে কিনা সেটা আগে দেখুন, তারপর সিদ্ধান্ত নেবেন। মলয়কেতু বুঝতে পারছে যে মহামাত্য সঠিক কথাই বলছে। অন্যান্য সভাসদরাও তারই সমর্থনে সম্মতি জানাচ্ছে ঘাড় নেড়ে। কিন্তু মহামাত্য সুদীপ্তক কি প্রথমেই তাকে মূর্খ বলল, তাকে অপমান করল নাকি? সেটাও ঠিক নিশ্চিত বুঝতে পারল না মলয়কেতু। বেশ, তবে তাই হোক, কিন্তু আমাদের সেনাকে সতর্ক থাকতে বলুন সেনাপতি। যুদ্ধকালীন তৎপরতা যেন থাকে, আর আমার সুরক্ষা ব্যবস্থার দিকে বাড়তি নজর দিন। প্রয়োজনে দ্বিগুণ রক্ষী নিযুক্ত করুন। বেশ, এইবার আপনারা তবে আসুন, আমার বিশ্রামের সময় হয়েছে। সকলে সভা ছেড়ে বেরিয়ে যেতেই মলয়কেতু ডাক দিল, পদ্মা, আছো? সঙ্গে সঙ্গেই ভেতরের ঘরের পর্দা সরিয়ে বেরিয়ে এলো পদ্মা। হাতে একটি সোনার থালায় সুগন্ধি তৈল নিয়ে প্রবেশ করল সে। এতক্ষণ সে পর্দার আড়ালে রাজার আদেশের অপেক্ষাতেই ছিল। একদিকে রাখা পাত্র থেকে সোমরস একটি ছোট পাত্রে ঢেলে এগিয়ে দিল মহারাজের দিকে। মহারাজ সেটিতে চুমুক দিয়ে পদ্মার সঙ্গে ভেতরের কক্ষে চলে গেল। ভেতরের কক্ষে একটি নিচু আসনে মহারাজ বসতে পদ্মা তার মাথায় ও কাঁধে তেল দিয়ে মালিশ শুরু করল। একটা আরামের নিঃশ্বাস বেরিয়ে এলো মলয়কেতুর মুখ থেকে। সে চোখ বুজে ভাবতে শুরু করল কিভাবে সকলকে উচিত শিক্ষা দেওয়া যায়, যাতে পুরুর মতোই এই সিন্ধু সেনা ও অন্য রাজারা তাকেও সম্মান দেবে। ঋণ ঋণে কণ্ঠে পদ্মা জানতে চাইল, মহারাজের কি আরাম লাগছে? জানতে চাইছি, তেল মালিশে কি আমার মহারাজের আরাম লাগছে? আমার মহারাজ কথাটা বড় মধুর শোনালো মলয়কেতুর কানে। মেয়েটার ব্যক্তিত্বে কিছু একটা আছে যা সহজে ধরা দেয় না। তার মহলের অন্য মেয়েদের মতো নয়, যাকে চাইলেই পাওয়া যায়। চোখ বন্ধ অবস্থাতেই মলয়কেতু উত্তর দিল, হ্যাঁ, খুব আরাম। মহারাজ কি কিছু নিয়ে চিন্তিত? চিন্তিত তো বটেই। রাজনীতির ব্যাপার, এসব তুমি বুঝবে না। এখানে সবাই তোমার গৃহের কাল সাপ, বুঝলে হে? যারা রোজ তোমারই গৃহে তোমারই ভাঁড়ার থেকে দুধ কলা খেয়ে যায়। সত্যি এত কিছু আমি বুঝি না মহারাজ, তবে এটুকু জানি যে এই উত্তর পশ্চিমের সমস্ত রাজার চেয়ে শক্তিশালী রাজা হলেন আপনি। আপনার ক্ষমতার ভয় মগধ পায়। আমার এক সখী ওদেশে থাকে, সেই বলেছিল। সে তো হিংসায় পুড়ে গিয়েছিল এই শুনে যে আমি আপনার সেবক হিসেবে স্থান পেয়েছি। আমি সত্যি বেশি বুঝি না মহারাজ। আমি এক সাধারণ দাসী, আপনাকে সেবা করতে পারলেই খুশি। তবে সেটাই বা পারি কই? কেন, কি হয়েছে পদ্মা? একটা আফসোসের দীর্ঘশ্বাস ফেলে মেয়েটি বলল, আপনাকে আমার সঙ্গে দেখলেই তো ওই ব্রাহ্মণ আমাকে তিরস্কার করে। কে, শকুনি? হ্যাঁ, ওই শকুনি বটে, পুরো একটা বুড়ো শকুন যেন।
কিছু মনে করবেন না মহারাজ, ওর দৃষ্টি আমার ভালো লাগে না। ও কেমন ভাবে যেন তাকায় আমার দিকে। চোখ খুলে পদ্মার দিকে তাকালো মলয়কেতু। সে কি, এ কথা আগে বলনি তো? সাহস পাইনি মহারাজ। ও ব্রাহ্মণকে দেখলেই গা শিউরে ওঠে, ভয় করে, কেমন যেন ধূর্ততা, যেন সে ব্রাহ্মণ তো নয়, সাক্ষাৎ খুনি। মলয়কেতু আবার চোখ বুজে সোজা হয়ে বসল। মনে মনে ভাবল, গা শিউরে তো তারও ওঠে, ভয় তারও করে ওই শকুনিকে। কিন্তু সে কথা স্বীকার করা যাবে না। সেদিনের নামহীন সতর্কবার্তার কথা আবার মনে পড়ল তার। আপনি যাদের মিত্র ভাবছেন তারাই বিশ্বাসঘাতক। আজকে দূতের কাছ থেকে উদ্ধার হওয়া চিঠির কথাও মনে এলো তার, আর তাতেই হঠাৎ আরও একটা প্রতিশব্দ মাথায় এলো মলয়কেতুর। গৃধ্র, শকুন। 21। রাতের তৃতীয় প্রহরের শেষের দিকে কোনো এক সময় নাগরের রাজমহল শান্ত, খোলা বাতায়ন সমস্ত ঢেকে দেওয়া হয়েছে বাইরের ঠান্ডা হাওয়ার প্রবেশ রুখতে। যে যার নিজেদের কক্ষে ঘুমিয়ে আছে। জীবসিদ্ধির ঘুম বরাবরই পাতলা, তাই হালকা শব্দেও ঘুম ভেঙে গেল। দরজার বাইরে কিছু একটা পতনের শব্দ হলো যেন। জেগে গেলেও চোখ বন্ধ রেখেই শুয়ে থাকলো জীবসিদ্ধি। শোনার চেষ্টা করল। প্রায় পরমুহূর্তেই আবারও একই শব্দ হতেই বিছানায় সম্পূর্ণ সজাগ হয়ে উঠে বসল সে। শয্যার পাশে মাঝারি আকারের তরবারিটা নিয়ে ঘুমোনো তার বহু বছরের অভ্যাস। তার হাত অবচেতনভাবেই সেটি চেপে ধরেছে। উঠে এসে দরজায় কান লাগালো জীবসিদ্ধি। কেউ একজন বাইরে আছে। মেঝেতে শুয়ে পড়ে দরজার নিচ দিয়ে বাইরে দেখল সে। ঠান্ডা পাথুরে মেঝে তার খোলা শরীরের চামড়ায় স্পর্শ করতে প্রায় শীতল তরবারি চালানোর অনুভূতি হলো। কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ না করেই বাইরে কি ঘটছে বোঝার চেষ্টা করল। বাইরে দুজন থাকার কথা, কিন্তু এই মুহূর্তে দেয়ালে লাগানো প্রদীপের মৃদু আলোয় সৃষ্ট ছায়ার গতিবিধি থেকে বোঝা যাচ্ছে মাত্র একজনই আছে। কিছু একটা সমস্যা আছে। লোকটি তার দরজার বাইরে নয়, মুখোমুখি চাণক্যর কক্ষের দরজার বাইরে দাঁড়িয়ে আছে। কিছু একটা করছে লোকটা, যা জীবসিদ্ধি দরজার নিচ থেকে দেখে বুঝতে পারছে না। জীবসিদ্ধি দ্রুত নিজের অঙ্গবস্ত্র মেঝেতে ফেলে তার উপর একটি কাঠের মেজের 4টে পায়া বসালো, যাতে টানলে কোনো শব্দ না হয়। মেজটা টেনে দরজার কাছে এনে তাতে চড়ল। এই মহলের প্রতিটি কক্ষের দরজার ঠিক উপরে বারান্দার দিকে খোলা একটা করে ছোট্ট বায়ুরন্ধ্র আছে, যাতে ঠান্ডায় সমস্ত বাতায়ন বন্ধ থাকলেও বায়ু চলাচল অবরুদ্ধ না হয়। জীবসিদ্ধি সেই ফাঁক দিয়ে উঁকি দিতেই দেখতে পেল তাদের 2 দ্বাররক্ষী মগধের সৈনিক মাটিতে পড়ে আছে। একটি ছায়া মূর্তি চাণক্যর কক্ষের দরজার সামনে একটি দড়ি দিয়ে বানানো সিঁড়ি লাগিয়ে তাতে চড়ছে। লোকটির গায়ে কুলুতের সামরিক পোশাক। সেও জীবসিদ্ধির মতোই দরজার উপরের বায়ুরন্ধ্রের ফাঁক দিয়ে ভেতরের ঘরে উঁকি দিচ্ছে। লোকটা নিজের কাপড়ের ভাঁজ থেকে একটি লম্বা অতি সরু কাঠির মতো কিছু বের করে সেটা মুখের কাছে ধরল। মুহূর্তে জীবসিদ্ধি বুঝতে পারল ওটা কি। ওটা একটা বাঁকনল। মেজ থেকে লাফিয়ে নেমে সেটি একদিকে ধাক্কা দিয়ে ফেলে দরজা খুলতে গিয়েই জীবসিদ্ধি বুঝল তার দ্বার বাইরে থেকে বন্ধ করে দিয়েছে আততায়ী। কণ্ঠের সমস্ত জোর লাগিয়ে জীবসিদ্ধি চিৎকার করে উঠল, গুরুদেব, সাবধান! যদি তার গলা চাণক্যর কানে এক মুহূর্তের বিলম্বেও পৌঁছে থাকে, তবে এতক্ষণে চাণক্যর মৃত্যু নিশ্চিত। চিৎকার করতে করতেই মেজ তুলে দরজায় সশব্দে ছুঁড়ে দিল জীবসিদ্ধি। তার উদ্দেশ্য যতটা হয় শব্দ করা, যাতে মগধের সৈনিকেরা তা শুনতে পেয়ে চলে আসে। কিছুক্ষণ বাদেই জীবসিদ্ধির দরজা খোলার শব্দ হলো। উদ্গ্রীব হয়ে জীবসিদ্ধি বাইরে বেরোতেই দেখতে পেল তার দরজার খিল বাইরে খুলে দিয়েছেন স্বয়ং চাণক্য। চাণক্যকে দাঁড়িয়ে থাকতে দেখে জীবসিদ্ধি ছুটে গিয়ে তার 2 কাঁধ চেপে ধরল। মুহূর্তের আশঙ্কায় গুরু শিষ্য শিষ্টাচারের কথা তার মাথায় থাকল না। আপনি ঠিক আছেন আচার্য?
শলাকা আপনাকে আঘাত করেনি তো? ততক্ষণে চিৎকার শুনে মগধ ও কুলুতের সৈনিকরা ছুটে এসেছে সেখানে। চাণক্য নিজের গায়ের অতিরিক্ত অঙ্গবস্ত্র জীবসিদ্ধির খোলা গায়ে চড়িয়ে দিয়ে তার দুহাত নিজের হাতে নিয়ে আশ্বস্ত করলেন, শান্ত হও হে জীবসিদ্ধি, এই হিমশীতল রাত্রে এভাবে বেরিয়ে এলে নিশ্চিত তুমি অসুস্থ হয়ে পড়বে। আমি ঠিক আছি, সঠিক সময়ে সাবধান করেছ তুমি। ঠিক সময় মতো সজাগ হয়ে শয্যার একপাশে গড়িয়ে সরে যাই, তাই এ যাত্রা প্রাণ রক্ষা পেল তোমার জন্যে। স্বস্তির নিঃশ্বাস ফেলল জীবসিদ্ধি। সৈনিকদের উদ্দেশ্যে প্রশ্ন করল, আততায়ীটিকে ধরা গিয়েছে? প্রত্যেকেরই মুখ দেখে বোঝা গেল তারা হতভম্ব, ওরা নিজেরাই বুঝতে পারছে না কি ঘটেছে। চাণক্য জীবসিদ্ধিকে প্রশ্ন করল, তুমি দেখেছ লোকটাকে? অন্ধকারে মুখ তো স্পষ্ট নয়, তবে পরনে কুলুতের সৈনিকের পোশাক ছিল। সেই কারণেই এত দূর অবধি ঢুকে আসতে পেরেছে। সকলেই ভেবেছে সেও একজন সৈনিক, সে পলায়নও করতে পারবে সহজেই। মহলের অন্যান্য সৈনিকের ভিড়ে মিশে যাবে সে। মেঝেতে পড়ে থাকা মগধের 2 সৈনিকের কাছে গিয়ে চাণক্য তাদের নাকের কাছে হাত রেখে ও কবজি ধরে নাড়ি পরীক্ষা করলেন। তারপর অসন্তুষ্ট ভঙ্গিতে মাথা নাড়িয়ে বললেন, দুজনই মৃত। ওই দেখো, দুজনেরই গলার কাছে 2টি কাঁটা ফুটে আছে, ওতেই তীব্র বিষ ছিল। তোমার ক্ষণিকের দেরি হলে আজকে আমারও একই পরিণতি হতো হে জীবসিদ্ধি। জীবসিদ্ধি মগধের সৈনিকদের দিকে ফিরে জিজ্ঞেস করল, কিন্তু আমি তো নির্দেশ দিয়েছিলাম মহলের এই আমাদের তলে ওঠার সিঁড়ির মুখে যেন আমাদের মগধের সৈনিকরা প্রতিটি অচেনা ব্যক্তির পরিচয়পত্র পুনরায় পরীক্ষা করে দেখে। তোমরা দেখোনি? একটু আগেই কুলুতের যে সৈনিকটি উঠে এসেছে তার পরিচয়পত্র পরীক্ষা করেছিলে। 2 জন মগধের সৈনিক এগিয়ে এসে জানালো যে তারা তাদের দায়িত্ব ঠিকই সম্পন্ন করেছিল, কিন্তু আততায়ীর কাছে সঠিক পরিচয়পত্রই ছিল, তাই তাদের মনে সন্দেহ জাগেনি। বিভিন্ন প্রয়োজনে সর্বদাই কুলুতের সৈনিক বা কর্মচারীরা এই তলে দিনে বা রাতে আসে, তাদের পরিচয়পত্র দেখে ছেড়ে দেওয়া হয়। এক্ষেত্রেও তাই সন্দেহ হয়নি। জীবসিদ্ধি বলল, তাহলে তোমরা আততায়ীকে দেখেছ, তাকে খুঁজে বের করো। চাণক্য হাত তুলে থামিয়ে দিয়ে বললেন, না হে জীবসিদ্ধি, তা করে লাভ নেই। এটা খড়ের গাদায় সূচ খোঁজার মতোই অসম্ভব হবে। তাছাড়া সে এতক্ষণে সম্ভবত মহল ত্যাগ করেছে। তখনই একদিক থেকে যুবরাজ চিত্রবর্মা প্রবেশ করলেন। আরে, এ কি হয়েছে এখানে? উত্তেজিত জীবসিদ্ধি তাকে দেখেই ক্রুদ্ধস্বরে বলে উঠল, আপনি জানেন না তাই না? কুলুতের পরিচয় মুদ্রা ও সামরিক পোশাক পরে হত্যাকারী রাজমহলের অন্দর অবধি প্রবেশ করছে, আর আপনি কিছুই জানেন না যুবরাজ, তাই না? চাণক্য জীবসিদ্ধির হাত চেপে তাকে চুপ থাকতে ইঙ্গিত দিলেন। জীবসিদ্ধি আরও 2 কথা বলতো, কিন্তু আচার্যর ইঙ্গিতে চুপ রইল। চাণক্য বললেন, যুবরাজ চিত্রবর্মা, আমাদের 2 জন সৈনিককে অজানা আততায়ী হত্যা করেছে। আমাকেও হত্যার চেষ্টা করা হয়েছে, তবে দেখতেই পাচ্ছেন তা বিফল হয়েছে জীবসিদ্ধির সতর্কতায়। চিত্রবর্মাকে বাস্তবিক বিস্মিত মনে হলো জীবসিদ্ধির। কয়েকবার মৃত 2 জন সৈনিকের দিকে আর চাণক্যর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কিন্তু কিভাবে? চাণক্য উত্তর দিলেন, সৈনিকদের গলায় বিঁধে থাকা কাঁটা 2টি দেখুন। আমার কক্ষে আসুন এবার। চাণক্যর কক্ষে কয়েকটি প্রদীপ জ্বালাতে ঘর আলোকিত হলো। নিজের শয্যার কাছে এসে চাণক্য দেখালেন যে চাণক্যর মাথার বালিশে একটি একই ধরনের কাঁটা ফুটে আছে। জীবসিদ্ধি বলল, আততায়ীকে একটি সরু লম্বাটে কাঠি বের করতে দেখেই চিনতে পারি জিনিসটিকে। ওটা আসলে একটা বাঁক নল। অনেকটা এরকমই একটা নল ব্যবহার করে ফুঁ দিয়ে কাচের কাজ করা হয়। এ ধরনের একটা অস্ত্র গুপ্তঘাতকরাও ব্যবহার করে থাকে। বাঁক নলের একদিকে বিষাক্ত কাঁটা ভরে অন্যদিক মুখে নিয়ে জোরে ফুঁ দিলে সেই কাঁটা তীব্র বেগে উড়ে গিয়ে বিদ্ধ করে শিকারকে। তৎক্ষণাৎ নিঃশব্দ মৃত্যু। হতভম্ব ভঙ্গিতে দাঁড়িয়ে রইলেন চিত্রবর্মা।
এই কাণ্ডের তাৎপর্য বুঝতে তার কিছুটা সময় লাগল। তা বুঝতে পেরেই মাটিতে হাঁটু গেড়ে বসে পড়লেন তিনি চাণক্যর সম্মুখে। আপনি বিশ্বাস করুন আচার্য, এ বিষয়ে আমি জড়িত নই। এ কাজ আমার নয়। এ আমার বিরুদ্ধে কারুর চক্রান্ত। কেউ বা কারা আমার বিরুদ্ধে চক্রান্ত করতে চাইছে। আমি মূর্খ নই। আমি জানি যে আমার রাজমহলের অন্দরে আপনাদের সমস্ত সুরক্ষার দায়িত্ব আমার। আমারই মহলে যদি মহামতি চাণক্যর কোনো বিপদ ঘটে, তবে গোটা মগধের রোষ এসে পড়বে আমার উপর। আমি নিজেই নিজের ধ্বংস কেন চাইব আচার্য? আচার্য জীবসিদ্ধি, আপনারা বিশ্বাস করুন, এই বিষয়ে আমি কোনোভাবেই জড়িত নই। চাণক্য এবং জীবসিদ্ধি একবার একে অপরের দিকে চাইল। চাণক্য চিত্রবর্মার উদ্দেশ্যে বললেন, উঠুন যুবরাজ, আমি আপনার কথা বিশ্বাস করলাম, কিন্তু আপনারই কোনো অভ্যন্তরীণ ব্যক্তি এই ঘটনায় নিশ্চিতভাবে যুক্ত। অন্যথায় আততায়ী রাজ্যের সৈনিকের পরিচয়পত্র পেত না। তাছাড়া তার কাছে নিশ্চয়ই মহলের অন্দরের মানচিত্র ছিল, যাতে সে সহজেই এত বড় মহলের মধ্যেও আমার কক্ষ খুঁজে পেয়েছে। আপনি ঠিক বলেছেন আচার্য। আমি আপনাকে আশ্বস্ত করছি যে আমি আমার সর্বশক্তি দিয়ে দোষীকে শাস্তি দেওয়ার চেষ্টা করব। আমি অত্যন্ত লজ্জিত। আপনি বিশ্রাম নিন যুবরাজ, ভোর হতে আর দেরি নেই। চিত্রবর্মা বিদায় নিতে চাণক্য নির্দেশ দিলেন, 2 মৃত সৈনিকের মরদেহ পরের দিনই যেন মগধে তাদের পরিজনদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। পূর্ণ সামরিক সম্মানে তাদের অন্তিম ক্রিয়া সম্পন্ন হবে। সকলে বিদায় নিতে চাণক্যর কক্ষে শুধু জীবসিদ্ধি আর চাণক্য রয়ে গেল। চাণক্য বললেন, যাও হে জীবসিদ্ধি, একটু ঘুমিয়ে নাও। আজকে আমার আর ঘুম হবে না আচার্য। আমি বহুবার আপনাকে সাবধান করেছিলাম যে এই কুলুতের আমন্ত্রণ নিঃসন্দেহে আপনাকে পাটলিপুত্রর সুরক্ষা বলয় থেকে বের করে এনে হত্যা করার উদ্দেশ্যেই পাঠানো হয়েছিল। আজকে প্রমাণিত হলো যে সেটাই সত্যি। তাই মনে হচ্ছে বটে, কিন্তু এতে আবার কিন্তু কিসের থাকছে? চিত্রবর্মা মিথ্যা বলছে বলে মনে হলো না। আবারও বলছি, তার সঙ্গে আমি একটি বিষয়ে অন্তত সহমত যে সে আর যাই হোক মূর্খ নয়। নিজের গৃহে ডেকে আমাকে হত্যা করে পরবর্তী দাবানলের তাপ সে কেন নিজের দিকে নেবে? সম্ভবত শকুনির নির্দেশে। আমায় ভাবতে হবে হে জীবসিদ্ধি, অনেকটা ভাবতে হবে। অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা এই মুহূর্তে নিজ ছন্দে ঘটে চলেছে, যার উপর সমগ্র আর্যাবর্তর ভবিষ্যৎ নির্ভর করছে। 2টি টিকা, যদিও আমার ধারণা আপনারা বুঝতেই পেরেছেন। বায়ুরন্ধ্র অর্থাৎ ভেন্টিলেটর, বাঁকনল অর্থাৎ ব্লো পাইপ। আজ এই পর্যন্ত। রুদ্ধশ্বাসে থাকুন, পরে কি হয়। ধন্যবাদ।